চলো শুরু করি। আজকে আমরা পড়ব রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে কেপিকেসি টপিক নিয়ে আলোচনা হবে। তো এই টপিকটা শুধু ফার্স্ট পেপার না, পুরো আমাদের কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটাই, এই কেপিকেসি যে টপিকটা। তো এটা মূলত হচ্ছে সাম্যধ্রুবক, এটা হচ্ছে চাপের সাপেক্ষে সাম্যধ্রুবককে বলে কেপি, আর ঘনমাত্রার সাপেক্ষে যে সাম্যধ্রুবক এটা আমরা বলে থাকি কেসি। তো আজকে আমরা এই কেপিকেসি নিয়ে আলোচনা করবো। ফার্স্ট আগে আমাদের একটা সূত্র লিখতে হবে। এই সূত্র লিখে নাও, লিখো। এখন যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। যে কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর বলতে দুটা জিনিস বোঝায়। একটা হচ্ছে ঘনমাত্রা, সক্রিয় ভর বলতে দুটা জিনিস বোঝায়। এর মধ্যে একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। এই দুটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে আসছিলাম। তাহলে সক্রিয় ভর বলতে দুটা জিনিস বোঝায়, ঘনমাত্রা এবং আংশিক চাপ। ঘনমাত্রা হচ্ছে একক আয়তনে যতটুকু মোল সংখ্যা থাকে এটাকে বলা হয় ঘনমাত্রা। আংশিক চাপ হচ্ছে একটা গ্যাস মিশ্রণের মধ্যে অনেকগুলো গ্যাস যদি পাত্রে গায়ে যদি ধাক্কা দেয় বা চাপ দেয়, তাহলে একটা নির্দিষ্ট গ্যাস কতটুকু চাপ প্রদান করে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে তার নিজের কন্ট্রিবিউশন কতটুকু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে বা চাপের ক্ষেত্রে, এটা হচ্ছে তার আংশিক চাপ। আর এটা একটা সূত্র ছিল, আংশিক চাপ সমান লেখা যায় মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর মোল ভগ্নাংশ বলতে বোঝায় নিজের মোট সংখ্যা ডিভাইড মোট মোল সংখ্যা। এই তাহলে এখান থেকে আমরা যারা বুঝলাম যে মূলত কোন একটা বিক্রিয়ার যেই হার হবে, এই বিক্রিয়ার হারটা যে বিক্রিয়ক যেগুলো থাকে সেই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা কিংবা মূলত আংশিক চাপে কি হবে, এরা সমানুপাতিক হবে। তো চলো আমরা এখন একটা বিক্রিয়া দিয়ে শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব কেসি নিয়ে। কেসিটা বলা হচ্ছে মূলত ঘনমাত্রার সাপেক্ষে সাম্যধ্রুবক। এখন আমরা ফার্স্ট টপিকের নাম দিব ঘনমাত্রার সাপেক্ষে সাম্যধ্রুবক। ঘনমাত্রার সাপেক্ষে সাম্যধ্রুবক এটা হচ্ছে আমাদের কেসি। তো আমরা এখানে একটা বিক্রিয়া নিচ্ছি, একটা বিক্রিয়া নিলাম। এখানে আমরা এ আর বি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখান থেকে তৈরি করলো সি এবং ডি। এবি এখানে আমাদের বিক্রিয়ক, এবি বিক্রিয়ক থেকে এখানে তৈরি করলো সি এবং ডি। এখন এই যে সিডি তৈরি করলো, এই সিডি হচ্ছে এখানে উৎপাদ। একটু পর দেখা যাবে এই বিক্রিয়ার সাম্যাবস্থা আসার জন্য এই সিডি আবার করবে কি, নিজেদের মধ্যে ভাগ হয়ে এগুলো তৈরি করবে এবি। অর্থাৎ এটা একটা উভমুখী বিক্রিয়া। আমরা ধরে নিচ্ছি বিক্রিয়ার সাম্যাবস্থা আছে এখানে। এখন এই বিক্রিয়ার জন্য যদি আমরা একটু আগে যে সূত্র শিখলাম, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে বিক্রিয়া হার বিক্রিয়কগুলোর ঘনমাত্রা বা আংশিক চাপের সমানুপাতিক। যেহেতু এখানে আমরা ঘনমাত্রার সাপেক্ষে হিসাব করবো, তাহলে এখানে আমাদেরকে ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে বিক্রিয়ক কারা বলতো, এই বিক্রিয়াটাতে বিক্রিয়ক কারা, এবি বিক্রিয়ক, আর এখানে সিডিটা কি উৎপাদ। এখন আমরা আলোচনার সুবিধার্থে এই বিক্রিয়াটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিয়ে আলোচনা করবো। একটাকে ধরে নেবো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, একটা ধরবো আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশন অর্থ হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ শুধু এবি থেকে এখানে সিডি তৈরি করবে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে সিডি থেকে তৈরি করবে এখানে এবি। আমরা ফার্স্ট এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন এখানে আলোচনা করব। এখানে ফার্স্ট আমরা এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন বলতে বোঝাচ্ছে এখানে এবি থেকে তৈরি করবে সিডি, এখানে এবি থেকে তৈরি করে ফেলবে এখানে সিডি। তাহলে এখন এই বিক্রিয়াতে বিক্রিয়ক কার, এ এবং বি বিক্রিয়ক, আর এখানে সি এবং ডি হবে উৎপাদ। তাহলে এই বিক্রিয়ার হারটা বলতো সিডির উপর ডিপেন্ড করবে নাকি এবি এর উপর ডিপেন্ড করবে, এবি এর উপর। তাহলে এখান থেকে বলা যায় রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এটা এ এবং বি এর ঘনমাত্রা গুণফলের কি হবে, এটা সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন যেটা, এখানে যদি সমান চিহ্ন দিই তাহলে কি হবে, একটা বেগ ধ্রুবক চলে আসবে, ওটাকে আমরা ধরে নিচ্ছি K1। তাহলে K1 ইন্টু এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা, এটা গেল হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে রেট। এবার এই বিক্রিয়াটাকে যদি আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বিবেচনা করে হিসাব নিকাশ শুরু করি, দাঁড়াচ্ছে যেরকম ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ক্ষেত্রে। এবার দেখো এবার কিন্তু সিডি থেকে তৈরি করবে এবি, তাহলে এবার কিন্তু বিক্রিয়াটা হবে এবার সিডি এবং ডি এর মধ্যে, সিডি থেকে তৈরি করবে এবার এ এবং বি।
তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে সিডি এখানে কি হবে, বিক্রিয়ক না উৎপাদ? সিডি হবে এখানে বিক্রিয়ক, বিক্রিয়ক, এবং এবিটা হবে কি এখানে উৎপাদ। তাহলে এই বিক্রিয়ার হারটা ডিপেন্ড করবে সিডি এর উপর, এবি এর উপর কোনো ডিপেন্ড করবে না এখানে। তাহলে এখন যদি লক্ষ্য করি আমরা, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যেটা আরবি, এটা মূলত হচ্ছে এখানে বিক্রিয়ক হিসেবে থাকবে সিডি, সুতরাং সি এবং ডি এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে। তাহলে এখন বলা যায় রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রার উপর এটা ডিপেন্ড করবে, এবং এদের ঘনমাত্রা গুণফলের সমানুপাতিক হবে। বুঝতে পারলাম? এখন যদি এখানে আমরা ইকুয়েশন সলভ করি তাহলে দেখা যাচ্ছে, তাহলে আরবি যেটা, আরবি সমান লেখা যায় বেগ ধ্রুবক চলে আসবে, এটাকে আমরা কে2 ধরলাম, কে2 ইন্টু সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা, এটা লেখা যায়। এতটুকু বোঝা গেল কিনা? আচ্ছা, এবার যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে, আমরা একটু আগে বললাম যে ধরে নিচ্ছি বিক্রিয়াটা সাম্যাবস্থায় ছিল, বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে তা আমরা জানি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি হবে, সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে লেখা যাচ্ছে এখানে আরএফ এবং আরবি এর মানটা এবার কি হবে, সমান হবে। তাহলে এবার আমরা দেখবো এই বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় কি হয় এখন সেটা নিয়ে একটু আলোচনা করব। সাম্যাবস্থা এখানে দেখা যাবে এখানে আরএফ এবং আরবি এর মানটা এখানে কি হবে, এখানে হবে সমান। সাম্যাবস্থা এখানে আরএফ এবং আরবি এর মানটা এখানে সমান হয়ে যাবে। তাহলে এখন দেখো তো এটা আর যেটা লেখা যায় কিনা, এই যে কে1 এ ইন্টু বি এর ঘনমাত্রা আছে, এখানে নিচে কে2 সি এবং ডি এর ঘনমাত্রা দুটো সমান লেখা যায় তো। তাহলে এখানে আমরা লিখতে পারবো কে1 ইন্টু এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা, এখান থেকে লেখা যাবে কে2 ইন্টু সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা, এটা লেখা যায়। এবার আমরা কে গুলোকে এক পাশে নিব, ঘনমাত্রা গুলোকে এক পাশে নিয়ে ফেলবো। তাহলে এখন যদি লক্ষ্য করি এই কে1 ডিভাইডেড কে2 লেখা যায় এখান থেকে, আর এই পাশে এসে সিডি এর ঘনমাত্রা একে আমরা ভাগ করে দেবো এবি এর ঘনমাত্রা দ্বারা। তাহলে এখান থেকে লেখা যাবে সি এবং ডি এর ঘনমাত্রা গুণফল, আর নিচে হবে এ এবং বি এর ঘনমাত্রা গুণফল, এটা লেখা যায়। এখন কে1 একটা ধ্রুব রাশি, কে2 একটা ধ্রুব রাশি, এগুলো হচ্ছে বিক্রিয়া বেগ ধ্রুবক। আমরা জানি যে দুটা আলাদা আলাদা হচ্ছে ধ্রুবকের মান গুণ করলে বা ভাগ করলে কি হয়, নতুন আরেকটা ধ্রুবক চলে আসে। এখন সেই নতুন ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি সেই কেসি, এই নতুন ধ্রুবকটাকে আমরা নিচ্ছি কেসি আকার। তাহলে কেসি সমান এখান থেকে লেখা যাবে সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা গুণফল, আর নিচে হবে এর ঘনমাত্রা গুণফল এবং বি এর ঘনমাত্রা গুণফল, এটা লেখা যায়। তাহলে এখানে সি কেসি যেটা, এই কেসিটা মূলত কি হবে, এটা হচ্ছে ঘনমাত্রা সাপেক্ষে সামর্থ্য। তাহলে এখন আমরা যদি বাংলাতে কথাটা বলতে চাই, তাহলে বাংলাতে বললে, এখন দেখো আমরা এখানে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড নিয়ে এবার ভাববো না, এবার চিন্তা করবো পুরোটা মিলে একটা টোটাল একটা বিক্রিয়া। তাহলে টোটাল বিক্রিয়াটার ক্ষেত্রে এখানে এবি কি হবে, বিক্রিয়ক, সিডি উৎপাদ। তাহলে টোটাল বিক্রিয়ার ক্ষেত্রে এবি বিক্রিয়ক এবং সিডি উৎপাদ। তাহলে এখন দেখো তো এই সি এবং ডি ছিল উপরে, তাহলে আমরা বলতে পারি না যে এখানে উৎপাদের ঘনমাত্রা গুণফল, নিচে বলতে পারবো বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। তাহলে এখানে আমরা বলতে পারবো কেসি যেটা, তাহলে কেসিটাকে একবার বলা যাচ্ছে এখানে, এটা হবে উৎপাদের ঘনমাত্রা গুণফল, এটা হবে উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল, উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইড বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। এটাকে আমরা কেসি আকারে লিখতে পারবো। তাহলে কেসিটা আমরা শিখে ফেললাম, এটা হচ্ছে মূলত উৎপাদের ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয়ক ঘনমাত্রা গুণফল একটা রেশিও, এটা হচ্ছে আমাদের কেসি। এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? আমি শুরুতে আরেকবার একটু রিভিউ করে একটু খেয়াল করো সবাই। আমরা এখানে একটা বিক্রিয়া নিচ্ছি, এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে এখানে এবি বিক্রিয়ক, সিডি হচ্ছে উৎপাদ। এখন এই বিক্রিয়াটাকে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া নিলে এখানে এবি বিক্রিয়া তৈরি করবে সিডি। তাহলে এখন এইখানে দেখা যাচ্ছে বিক্রিয়ক এবি, আর একটু আগে আমরা সূত্র পড়ে আসলাম, যে কোনো বিক্রিয়া হার বিক্রিয়ক গুলোর সক্রিয় ভর অর্থাৎ ঘনমাত্রা কিংবা আংশিক চাপের সমানুপাতিক হবে। সেই হিসাবে এখানে বলা যায় যে এবি যেহেতু বিক্রিয়ক ছিল, তাহলে এবি এর ঘনমাত্রা কি হবে, এটা গুণফল সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে পাবো কি, সমান চিহ্ন বা একটা কে1 চলে আসবে, কে1টা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক। এবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন চিন্তা করলে দাঁড়াচ্ছে এবার সিডি হবে বিক্রিয়ক, এবি হবে উৎপাদ। তা সিডি থেকে তৈরি করবে এবার এবি, সিডি থেকে যখন এবি তৈরি করবে এবার বিক্রিয়ক হচ্ছে সিডি। তাহলে যেহেতু বিক্রিয়ক সিডি, তাহলে এবার সিডি এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, তখন এটা লেখা যায়। এখানে কে2 ধরে নিলাম আমরা। এখন আমরা জানি সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা সমান হয়, সেই হিসাবে এটা এবং এটা সমান দেখানো যাবে। এগুলোকে এক পাশে নিলাম, ঘনমাত্রাকে এক পাশে নিলাম, এটা এইভাবে লেখা যায়। আর এখানে এই দুটা ধ্রুবকের যে রেশিও,
নতুন আরেকটা ধ্রুবক নিলাম কেসি। কেসিটা হচ্ছে ঘনমাত্রা সাপেক্ষে সাম্য ধ্রুবক। আর হচ্ছে এই কেসি এর মানটা মূলত উৎপাদের ঘনমাত্রা গুণফল এবং বিক্রিয় ঘনমাত্রা গুণফল একটা রেশিও হবে। এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? যদি মোল সংখ্যা থাকে সেটা কেমন হয় একটু পরে আমরা দেখব। এখন আমরা একটু চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক নিয়ে আলোচনা করব। উঠানো শেষ এতটুকু? আচ্ছা, এবার লিখো চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক। এবার লিখো চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক। কেপি নিয়ে আলোচনা করা হবে এবার। চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবকে আমরা আবার ঠিক আগের মতো একটা বিক্রিয়া নিচ্ছি। এখানে এ এবং বি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে তৈরি করবে সি এবং ডি। আবার দেখা যাচ্ছে সিডি বিপরীতক্রম বিক্রিয়া করে তৈরি করবে এবি। উভমুখী বিক্রিয়া এবং ধরে নিচ্ছি বিক্রিয়ার সাম্যাবস্থা আছে। তাহলে এবার আমরা মূলত আংশিক চাপ নিয়ে কাজ করবো। তো আংশিক চাপকে প্রকাশ করে পি অফ সামথিং দ্বারা, পি অফ এ বা পি অফ বি এভাবে মূলত প্রকাশ করা হয়। তাহলে এখন এটাকে আমরা একইভাবে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন ভাগ করে নিব ঠিক আগের মতোই। এখানে শুধু ঘনমাত্রার জায়গায় আমরা আংশিক চাপ লিখবো, সবকিছু সেম। তাহলে এখন লিখো ফরওয়ার্ড ডিরেকশন লিখো আগে। তাহলে ফরওয়ার্ড ডিরেকশন অর্থ হচ্ছে এখানে এ এবং বি থেকে তৈরি করে ফেলবে সি এবং ডি। এ বি থেকে এখানে উৎপন্ন করবে এখানে আমাদের সি এবং ডি। এখন যদি লক্ষ্য করি এই বিক্রিয়া, তাহলে কিন্তু হারটা ডিপেন্ড করবে এ বি এর আংশিক চাপের উপর, সিডি এর উপর ডিপেন্ড করবে না। কারণ এগুলো ডিপেন্ড করে বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রার উপরে, উৎপাদন নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন যেটা আর এফ, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা মূলত হবে পি অফ এ এবং পি অফ বি এর গুণফলের সমানুপাতিক। পি অফ এ দ্বারা বোঝাচ্ছে এ বিক্রিয়কের আংশিক চাপ, পিবি দ্বারা বোঝাচ্ছে বি বিক্রিয়কের আংশিক চাপ। এখান থেকে আমরা লিখতে পারবো আর এফ সমান একইভাবে যে আগের মতো কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি, এটা লেখা যায়। এরকম রেখে দিলাম আমরা। এবার আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে একটু আলোচনা করব। এবার যদি আমরা দেখি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে বলতো এবার বিক্রিয়ক হবে কারা? এবার হচ্ছে সি এবং ডি হবে বিক্রিয়ক, এ এবং বি হবে এবার উৎপাদ। তাহলে এখানে সি এবং ডি হবে বিক্রিয়ক আর এখানে উৎপাদ হবে এ এবং বি। এখন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এবার কিন্তু সিডি যেহেতু বিক্রিয়ক, তাহলে পুরো বিক্রিয়ার হারটা ডিপেন্ড করবে কিসের উপর? সি এবং ডি এর আংশিক চাপের উপর। তাহলে এখন বলা যায় আর বি যেটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হার, এটা সি এর আংশিক চাপ এবং ডি এর আংশিক চাপের সমানুপাতিক হবে। এখান থেকে আমরা লিখতে পারবো আর বি যেটা, আর বি সমান লেখা যায় এখানে কে টু ইন্টু পিসি ইন্টু পিডি, এটা লেখা যাবে। এখন এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? এবং বিক্রিয়ার যেহেতু সাম্যাবস্থায় ছিল, তাহলে কি হবে এখানে আর এফ এবং আর বি এর মানটা সমান লিখতে পারবো আমরা। তাহলে এবার লিখি সাম্যাবস্থায় আমরা জানি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা এখানে সমান হবে। সাম্যাবস্থা যেহেতু এই দুটা মান সমান, তাহলে যে এখন এই দুটা কিন্তু আমরা সমান লিখতে পারবো, এই যে এই দুটো সমান লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো কে ওয়ান ইন্টু পি এ ইন্টু পিবি, এটা সমান লেখা যাচ্ছে কে টু ইন্টু পিসি ইন্টু পিডি। এবার কে গুলোকে এক পাশে নিব, অর্থাৎ বেগ ধ্রুবক গুলোকে এক পাশে নিব, আংশিক চাপ গুলোকে এক পাশে নিয়ে ফেলবো। তাহলে এখান থেকে লেখা যায় কে ওয়ান ডিভাইডেড কে টু, এটা সমান আমরা লিখতে পারবো এখানে পিসি ইন্টু পিডি, ডিভাইডেড লেখা যাচ্ছে এখানে পি এ ইন্টু পিবি লেখা যাবে এটা। তো ঠিক আগের মতো এখানে দেখা যাচ্ছে দুটা বেগ ধ্রুবক অনুপাত, যেহেতু দুটো ধ্রুবক নতুন আরেকটা ধ্রুবক আনা যায়। এখানে যেহেতু আমরা চাপের সাপেক্ষে সবকিছু লিখে আসছি, এখন এখানে আমরা করবো কি চাপের সাপেক্ষে আমরা সাম্য ধ্রুবকটা নিই। তাহলে এখান থেকে লেখা যাবে কেপি লেখা যাবে। তাহলে কেপি সমান লেখা যাচ্ছে এখান থেকে পিসি ইন্টু পিডি ডিভাইডেড পি এ ইন্টু পিবি লিখা যায় এটা। বুঝলাম এই পর্যন্ত? বোঝা গেছে? এখন টোটাল বিক্রিয়াটা যদি আমরা সামগ্রিকভাবে বিক্রিয়াটা যদি চিন্তা করি, সামগ্রিকভাবে বিক্রিয়াটা চিন্তা করে দেখা যাচ্ছে যে এবার এবি হবে বিক্রিয়ক, সিডি হবে উৎপাদ। তাহলে বলা যায় কি চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক কেপি যেটা, কেপি সমান লেখা যাচ্ছে এখানে উৎপাদগুলো আংশিক চাপের গুণফল ডিভাইডেড বিক্রিয়কগুলো আংশিক চাপের গুণফল।
তাহলে এখান থেকে আমরা কেপি সমান লিখতে পারি, কেপিটাকে লেখা যাচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল উৎপাদগুলোর আংশিক চাপের গুণফল ডিভাইডেড বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল। বিক্রিয়কগুলোর আংশিক চাপের গুণফল। এটা হচ্ছে কেপি এর হিসাব নিকাশের রাশিমালা। তাহলে এ পর্যন্ত বুঝতে পারলাম কিনা? এ পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, কেপি এবং কেসি এর মধ্যে একটা জায়গায় মিল আছে। মিলটা হচ্ছে দুই জায়গাতে কিন্তু উৎপাদের আংশিক চাপ আর ঘনমাত্রা যেটা নাও না কেন এটা কিন্তু উপরে থাকে আর নিচে থাকে বিক্রিয়কের মান। তাহলে এখন কেসি যখন, তখন আমরা এখানে লিখবো ঘনমাত্রা, কেপি এর ক্ষেত্রে লিখবো আংশিক চাপ। আর দুই ক্ষেত্রে কিন্তু উৎপাদের যতগুলো উৎপাদ থাকে সবগুলো উৎপাদ নিতে হবে, আর এখানে যতগুলো বিক্রিয়ক থাকে সবগুলো নিতে হবে। তবে শুধু গ্যাস গুলো কাউন্ট করতে হবে, গ্যাস বাদে সলিড এবং লিকুইড কাউন্ট করা যাবে না, ওটা আমরা একটু পরে দেখব। এখন যদি একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে আমরা কিন্তু কোনো জায়গাতে কোনো মোল সংখ্যা ইউজ করি নাই, কিন্তু বিক্রিয়াতে তো অবশ্যই কোনো না কোনো মোল সংখ্যা থাকে। তাহলে মোল সংখ্যা থাকলে একটা নিয়ম আছে, এটা আমরা লিখে নিই। আমরা এখানে স্বাভাবিক অবস্থায় কেপি কেসি হিসাব নিকাশ কেমন হয় এটা দেখার চেষ্টা করলাম। এখন মোল সংখ্যা থাকলে হিসাব নিকাশটা কেমন হবে একটু লিখে না, একটা নিয়ম লিখো। লিখো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো নিজ নিজ পাওয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো নিজ নিজ পাওয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো নিজ নিজ পাওয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এবার এই কথার উপর ভিত্তি করে আমরা এখন টোটাল জিনিসটা এখন শিখে ফেলবো। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যাগুলো নিজ নিজ পাওয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এখন দেখো এই কথার উপর ভিত্তি করে আমরা এখন টোটাল কেপি কেসি সমীকরণটা বের করতে পারবো। এবার আমরা একটু খেয়াল করি। আমরা এবার ধরে নিচ্ছি যে এখানে এই বিক্রিয়া, এই বিক্রিয়ক এবং বি বিক্রিয়ক বিক্রিয়া করলো, এখানে এটা দেখা যাচ্ছে পি মোল, এটা কিউ মোল বিক্রিয়া অংশগ্রহণ করে। মোল সংখ্যা নিলাম, এবার আগেবার মোল সংখ্যা নেওয়া হয়নি। এরা বিক্রিয়ক তৈরি করলো এবং সি এবং ডি উৎপাদ, যেটা এক্স মোল এবং ওয়াই মোল এখানে উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা চারটারই মোল সংখ্যা নিলাম। এ বিক্রিয়কের মোল সংখ্যা পি, বি বিক্রিয়কের মোল সংখ্যা কিউ, সি উৎপাদের মোল সংখ্যা এক্স, ডি উৎপাদের মোল সংখ্যা ওয়াই। তাহলে একটু আগে আমরা বললাম যে মূলত প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, নিজ নিজ মোল সংখ্যা নিজ নিজ পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখন এই সমীকরণটার জন্য যদি আমরা কেপি কেসি বের করি, তাহলে কেসিটা কেমন দাঁড়াচ্ছে? এখানে উৎপাদ হচ্ছে যে সি এবং ডি, উৎপাদ হচ্ছে সি এবং ডি। তাহলে এখানে সি এর ঘনমাত্রা, এর পাওয়ার, এর উপর পাওয়ার কত হবে? নিজের মোল সংখ্যা এক্স, এটা পাওয়ার হবে এখানে এক্স। আর এখানে হচ্ছে ডি এর ঘনমাত্রা, এর উপরে এখানে মোল সংখ্যা কত হবে এখানে পাওয়ার হিসেবে, এটা হবে এখানে ওয়াই হবে এখানে। এবার বিক্রিয়ক ছিল এ এবং বি, বিক্রিয়ক যেহেতু এখানে এ এবং বি, তাহলে এর ঘনমাত্রা যেটা, এর উপর পাওয়ার দিতে হবে এখানে পি, আর বি এর, ডি এর যে ঘনমাত্রা, সরি বি এর যে ঘনমাত্রা, বি এর ঘনমাত্রার উপর পাওয়ার দিব এখানে কিউ। বোঝা গেল কিনা? তাহলে একটু আগে আমরা মোল সংখ্যা ছাড়া দেখে আসলাম, মানে ওটা ছিল হচ্ছে মূল হিসাব নিকাশ। আর এখন আমরা দেখতেছি যে হচ্ছে যেখানে আমাদের মোল সংখ্যা থাকবে সেখানে কেমন হয়। তো মোল সংখ্যা থাকলে প্রত্যেকটা ঠিক আগের মতোই, জাস্ট নর্মালি আমরা এখানে উৎপাদের ঘনমাত্রাগুলো লিখবো উপরে, বিক্রিয় ঘনমাত্রা নিচে, আর নিজ নিজ মোল সংখ্যা নিজ নিজ পাওয়ার হিসেবে ইউজ করতে হবে, তাহলে শেষ। তাহলে এখন এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেপি বের করতাম, তাহলে বিক্রিয়ার জন্য কেপি যদি বের করতাম সেটা কি হতো? কেপি সমান এখান থেকে লেখা যায় উৎপাদন আংশিক চাপ, তাহলে পি অফ সি এর উপর পাওয়ার হবে এখানে এক্স, পি অফ ডি এটার উপর পাওয়ার হবে এখানে ওয়াই। এটা গেল হচ্ছে উৎপাদের ক্ষেত্রে। এবার বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে পি অফ এ এর উপর পাওয়ার হবে এখানে পি, আর এখানে পি অফ বি যেটা, এটার উপর এখানে পাওয়ার হবে এখানে কিউ। বুঝতে পারলাম কিনা? তাহলে এইভাবে মূলত আমরা একটা বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর আমরা এখানে সম্পর্ক বা হচ্ছে এখানে আমরা, সরি সম্পর্ক না, কেপি এবং কেসি মূল সমীকরণটা এখানে আমরা বের করতে পারবো। তাহলে চলো এখন আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটু দেখি। তাহলে একটা বিক্রিয়া আমরা একটু দেখবো। এখানে আমরা নাইট্রোজেন নিলাম 1 মোল, তার সঙ্গে এখানে নিচ্ছে হাইড্রোজেন 3 মোল।
এখানে 3 মোল নেওয়া হলো এখানে হাইড্রোজেন। এবার এখান থেকে তৈরি করে ফেললো 2 মোল অ্যামোনিয়া, এটাও গ্যাস। তাহলে আমরা একটু আগে বললাম শুধু গ্যাসগুলো কাউন্ট করতে হবে, গ্যাস বাদে যেগুলো সেগুলো কিন্তু কাউন্ট করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস, সবই কাউন্ট করা যাচ্ছে। তাহলে এখন আসি আমরা এখান থেকে কেসি বের করবো। তাহলে এখানে উৎপাদটা কি দেখো তো, অ্যামোনিয়া উৎপাদ না? তাহলে অ্যামোনিয়া যদি উৎপাদ হয়ে থাকে তাহলে এখানে অ্যামোনিয়ার মোল সংখ্যা আগে লিখতে হবে, সরি অ্যামোনিয়ার ঘনমাত্রা আগে লিখতে হবে। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা এখানে অ্যামোনিয়া লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, অথবা সি অফ অ্যামোনিয়া লিখলেও সেটা তার ঘনমাত্রা প্রকাশ করবে। সি দিয়ে লেখা যায় অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। তাহলে অ্যামোনিয়া ঘনমাত্রা লিখলাম। এখন দেখা যাচ্ছে অ্যামোনিয়া নিজের মোল সংখ্যা কত, 2। তাহলে এই 2টা দিয়ে দেবো মাথাতে, 2 মাথায় উঠে যাবে। তাহলে দাঁড়াচ্ছে নাইট্রোজেন, সরি অ্যামোনিয়ার পর হচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এটা এই 2টা ছিল বিক্রিয়ক, তাহলে নিচে হবে কি নাইট্রোজেন, নিচে হবে নাইট্রোজেন আর এখানে হবে হাইড্রোজেন। নাইট্রোজেন কিছু হবে না, বাট হাইড্রোজেন সামনে যেহেতু 3 ছিল এটা মাথায় উঠে যাবে, কিউ হবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর সমীকরণ। এখন কেপি এর সমীকরণ যদি আমরা বের করি, এখন লক্ষ্য করো এখানে উৎপাদ ছিল অ্যামোনিয়া, তাহলে এবার লিখতে হবে পি অফ অ্যামোনিয়া, যেহেতু সামনে 2 ছিল মোল সংখ্যায় 2টা কি করতে হবে, পাওয়ার হিসেবে ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে পি অফ নাইট্রোজেন ইন্টু এখানে হবে পি অফ হাইড্রোজেন, এর উপরে পাওয়ার কত হবে, এর উপরে পাওয়ার হবে এখানে 3। বুঝতে পারলাম কিনা? এভাবে একটা বিক্রিয়ার জন্য আমাদের কেপি বা কেসির সমীকরণটা আমাদের বের করতে হবে, পারবো? এবার আমরা আর একটা বিক্রিয়া একটু লক্ষ্য করি। আচ্ছা ধরে নাও আমাদের দেয়া আছে এবার 2 মোল হাইড্রোজেন গ্যাস, এর সময় দেয়া আছে এখানে 1 মোল অক্সিজেন গ্যাস। এই বিক্রিয়ার মাধ্যমে এখানে তৈরি করে ফেললো 2 মোল পানি, তবে সেটা লিকুইড। এখানে তৈরি করলো 2 মোল পানি, লিকুইড তৈরি করলো। এবার যেহেতু লিকুইড তৈরি করে ফেলতো, ওটাকে আমরা কাউন্ট করতে পারবো না। আমরা কাউন্ট করবো কোনটা, শুধু গ্যাস কাউন্ট করা যাবে। তাহলে এটা কোনো কাউন্ট করতে পারবো না এখন আমরা। যেটা আমরা কাউন্ট করতে পারবো না, বা লিকুইড বা সলিড যদি থাকে কোথাও, এখানে ঘনমাত্রা এবং আংশিক চাপগুলোকে 1 ধরতে হয়। ঘনমাত্রা এবং আংশিক চাপ কত ধরবো, এখানে 1। তাহলে এখন নর্মালি খেয়াল করো, এইটার জন্য নর্মালি আমরা লিখতাম কিভাবে আসলে। এটার জন্য আমরা কেসি যদি লিখি তাহলে কেসিটা হবে এরকম। তাহলে এখানে হচ্ছে পানির ঘনমাত্রা, এবার একটা স্কোয়ার হতো, নিচে হতো হাইড্রোজেনের ঘনমাত্রা, এবার হবে একটা স্কোয়ার। অক্সিজেনের ঘনমাত্রা এখানে হবে স্কোয়ার, সরি এখানে হাইড্রোজেনটা স্কোয়ার বা অক্সিজেনটা এরকম থাকবে। এখন যেহেতু এটা লিকুইড, তাহলে এটা পরিবর্তে কি করতে হবে, এটা পরিবর্তে পুরোটা পরিবর্তে কি নিবো আমরা, 1 নিবো। তাহলে 1 উপর স্কোয়ার করলে কত হয়, 1 হয়। তার মানে ওটা নেওয়া যাচ্ছে না। তাহলে এটা কখন করতে হবে, এটা এই কাজটা সলিড বা লিকুইড যদি হয়ে থাকে। আর যেগুলো গ্যাস সেগুলো ঠিক আমরা কাউন্ট করবো। বুঝতে পারলাম এটা? তাহলে সলিড বা লিকুইড যদি দেওয়া থাকে তখন আমরা কি করবো, ওই উপাদানটার পরিবর্তে তার ঘনমাত্রা আংশিক চাপকে আমরা 1 ধরবো। আর পাওয়ার যেটা দাও 1 উপর পাওয়ার যেটাই দাও না কেন 1 চলে আসবে। আর বাকি যেগুলো থাকে গ্যাস, সেগুলো আমরা ঠিকই জায়গা মতো বসে কাউন্ট করে দিই। বুঝতে পারলাম? এবার দেখো এই বিক্রিয়াটার জন্যই যদি এবার আমরা কেপি বের করি, একইভাবে কেপের সমীকরণ কত হবে, উপরে একটা 1 হবে না, একটা উপরে তো 1 হবে, উপরে 1 হবে আর নিচে হবে এখানে পি অফ হাইড্রোজেন, এর উপর হবে এখানে স্কোয়ার, এখানে হবে পি অফ অক্সিজেন। বাস, এই বিক্রিয়া তোর কেপিএম কেসির সমীকরণটা হয়ে গেল। বুঝতে পারলাম? আচ্ছা এবার ধরো তোমাকে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা অ্যাডমিশন আসছিল একবার, ক্যালসিয়াম কার্বনেট, এটা দেওয়া আছে সলিড। এটা তোমরা নিজেরা করো একটু। ক্যালসিয়াম অক্সাইড এটাও সলিড, কার্বন ডাইঅক্সাইড সলিড। দেখে এটা নিজেরা ট্রাই করতে পারো কিনা, নিজেরা একটু দেখো তো, চট করে ট্রাই করো। শুধু গ্যাস কাউন্ট করো, বাকিগুলো সব 1 ধরো। পারবা? খুব দ্রুত করো। হ্যাঁ 1 দেওয়ার দরকার নেই, খুবই সহজ কিন্তু অনেকে পারবে না। সহজ হওয়া সত্ত্বেও ওই মুহূর্তে অনেকে পরীক্ষা হলে মাথা কাজ করবে না, ওই যে সলিড টলিড এগুলো দেখে ঘাবড়ে পড়বে, চিন্তা করবে যে একটাই কি কখনো হয়, যা হবে তাই হবে, সমস্যা কি। আচ্ছা দেখো, এটার জন্য যদি আমরা কেসি সমীকরণ বের করি, তাহলে দেখো এটা গ্যাস ছিল, তাহলে মূলত এই দুটো হবে উপরে, এই দুটো হবে উপরে, উপরে তারপর মধ্যে হবে এটা হবে কি 1 হয়ে যাবে, এটা থাকবে নিচে হবে এটা 1 হবে। তাহলে মূলত থাকলো কি এখানে শুধু কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা।
আর এখানে কেপি যদি লিখি আমরা, তাহলে কেপিটা কি হবে? পি অফ কার্বন ডাইঅক্সাইড। কার কাছে হাতুটা তো দেখি। হ্যাঁ, তো অনেকে পারছে। ওকে, তাহলে এখন পাওয়া যাবে না? তো আমরা এখন কেপি এবং কেসি এর আমরা মোটামুটি সমীকরণটা নির্ণয় করতে পারবো। এবার আমরা আলোচনা করবো এই কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্ক নিয়ে এখন আলোচনা করবো। অনেক সময় দেখা যায় আমাদের পরীক্ষাতে কেপি থেকে কেসি নির্ণয় করতে বলে, অথবা কেসি থেকে কেপি নির্ণয় করতে বলবে। এখন লিখো, টপিকের নাম দাও কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। এবার টপিকের নাম হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখবো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কেপি কেসি সম্পর্কের ক্ষেত্রে আমরা করবো কি, কেপিটাকে বের করে নিই। কেপি বের করলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে কেসি বের করতে পারবো। আমরা একটা বিক্রিয়া নিচ্ছি এখানে যথারীতি আগের মতোই, এ আর বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এখানে তৈরি করবো সি এবং ডি। এটা মোল সংখ্যা ছিল পি, এটা কিউ, এটা মোল সংখ্যা এক্স, এটা মোল সংখ্যা ওয়াই। তাহলে বর্তমানে যে সমীকরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা অনুযায়ী কেপি এর মান কি, আমরা সেটাকে একটু বসাই দিই এখানে। তাহলে এটা অনুযায়ী কেপি কি লিখে যায় বলতো? কি হবে? এটা পি অফ সি, এরপর হবে পাওয়ার এক্স ইন্টু পি অফ ডি, তারপর পাওয়ার হবে এখানে ওয়াই। নিচে হবে পি অফ এ, এরপর পাওয়ার হবে এখানে পি অফ বি, এরপর পাওয়ার হবে এখানে কিউ। এটা লেখা যায়। এখন দেখো আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টার একটা সূত্র শিখে আসছিলাম, পিভি সমান এনআরটি লেখা যায়। পিভি সমান এনআরটি লেখা যাবে। তাহলে এখন যদি আমরা খেয়াল করি পিভি সমান এনআরটি, এখান থেকে আমরা করবো কি, পিটাকে এই পাশে রাখলাম, আর ভিটাকে কান ধরে একদম করলাম কি, এন এর নিচে নিয়ে চলে গেল। তাহলে এখন এই এনটার নিচে আমরা দিলাম ভি ইন্টু আরটি। তাহলে বল দেখি এন বাই ভিটা কি লেখা যায়? গত ক্লাসে পড়ে আসছি, সি লেখা যাবে, ঘনমাত্রা। যে ঘনমাত্রা কি, কনসেন্ট্রেশন মানে কি, একক আয়তন মোল সংখ্যা না? তাহলে সি সমান কি লেখা যায়? এন বাই ভি। তাহলে এখানে আমরা লিখতে পারবো পি সমান সি ইন্টু আর টি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে পি সমান লেখা যাচ্ছে এখানে সি ইন্টু আর টি, এটা লেখা যাবে। এবার আমরা নির্দিষ্ট উপাদান যদি নেই, ধরো এ গ্যাস নিলাম, বি গ্যাস নিলাম, এদের জন্য এই সমীকরণ তাহলে কেমন হবে? যদি এ গ্যাস নিই তাহলে এটা হবে পি এ সি এ আর টি, পিবি সিবি আর টি, পিসি সি অফ সি আর টি। মানে এখানে আর টি তে কোনো উপাদান নাম আসবে না। কেন আসবে না? প্রত্যেকটা গ্যাসের জন্য আর এর মানটা কি সেম। প্রত্যেকটা গ্যাসের জন্য আর এর মানটা সেম। আবার যদি একই পাত্রের মধ্যে চারটা গ্যাস নিয়ে যদি তাপ দিই, প্রত্যেকটা তাপও কি হবে? সমান হবে। বিধায় এখানে তাপমাত্রা এবং হচ্ছে এখানে মোলার গ্যাস ধ্রুবক, এই দুইটা ক্ষেত্রে উপাদান নাম বসাতে হবে না, উপাদান নাম বসাবো পি এবং সি এর ক্ষেত্রে। তাহলে এখন যদি আমরা এই গ্যাস নিই, তাহলে এই গ্যাসের জন্য এই সমীকরণটা কি, তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? পি সমান পি এ সমান কি লেখা যাবে এখানে? সি আর টি। এটা হচ্ছে সূত্র হবে এরকম। বি গ্যাস নিলে এটা কি দাঁড়াচ্ছে? এটা পিবি সমান লেখা যাবে এখানে সিবি আর টি, এটা লেখা যায়। এবার যদি আমরা এখানে সি গ্যাস নিয়ে কাজ করি, তাহলে এখানে লেখা যাবে পি অফ সি, এটা সমান লেখা যাচ্ছে সি অফ সি ইন্টু আর টি। আর ডি গ্যাস নিয়ে কাজ করলে এটা হবে, ডি গ্যাস নিয়ে কাজ করলে এটা দাঁড়াচ্ছে পি অফ ডি সমান লেখা যাচ্ছে এখানে সি অফ ডি ইন্টু আর টি। দেখো তো এগুলো লেখা যায় কিনা? ঠিক আছে, এগুলো লেখা। এখন করো কি, এই চারটা মান নিয়ে এসে চার জায়গায় বসে দাও। ঠিক আছে, চারটা মান আমরা করবো কি, এখন চারটা জায়গায় বসিয়ে দিব। এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিলে দাঁড়াচ্ছে এখানে পিসি এর মানটা দাঁড়াচ্ছে কি এখানে সি অফ সি আর টি। এই টোটালের উপর পাওয়ার কত ছিল এখানে? এক্স। পাওয়ার কিন্তু ওরকমই থাকবে, আমরা শুধু পিসি এর মানটা বসালাম এখানে। এই পিসি এর মান যা ছিল শুধু ওই মানটা নিয়ে এখানে বসালাম, আর পাওয়ার যেটা এক্স, এক্স এর পাওয়ারটা এক্সই থাকবে। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এবার দেখো পিডি যেটা, তাহলে পিডি এর মানটা কি ছিল এখানে? সি অফ ডি ইন্টু আর টি। এটার উপর পাওয়ার কত হবে? এটা পাওয়ার হবে এখানে ওয়াই। আর এখানে পি এ যেটা, পি এর পরিবর্তে আমরা বসাতে পারবো কি এখানে সি অফ এ ইন্টু আর টি, এর উপরে পাওয়ার হবে এখানে পি, এর উপর পাওয়ার হবে এখানে পি। আর এখানে পিবি যেটা ছিল, তাহলে পিবি সমান কি লেখা যাবে এখানে? সিবি ইন্টু আর টি। এখানে লেখা যাবে সিবি ইন্টু আর টি, তারপরে পাওয়ার হবে এখানে কিউ। দেখো তো এতটুকু বুঝতে পারলাম কিনা? সমস্যা আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, এবার তুমি এক কাজ করো, এখন সবগুলো তুমি করো কি, সি আলাদা করো আর টি আলাদা করো।
মানে গরুর মাংস আলাদা, হাড় আলাদা করতে হবে এখন। ঠিক আছে, তাহলে এখন দেখা যাচ্ছে যে ঘনমাত্রাগুলো এক জায়গায় করবো, আটটি গুলো আলাদা করে নিব। তাহলে ঘনমাত্রা যদি এখন আলাদা করা হয়, তাহলে এখন খেয়াল করো ঘনমাত্রাগুলো যদি আলাদা করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে সি অফ সি এর উপর পাওয়ার কত হবে, এক্স হবে। আবার এখানে লেখা যাচ্ছে সি অফ ডি, তারপর পাওয়ার হবে এখানে ওয়াই। একটু খেয়াল করি তো, দেখো তো দুই জায়গাতে আটটি পাচ্ছি না আমরা, দুই জায়গায় আলাদা আলাদা জায়গায় যদি আটটি পাওয়া যায়, আবার প্রত্যেকের উপর কিছু পাওয়ার আছে, তাহলে কি করতে হবে, পাওয়ার দুটো যোগ করতে হবে। তাহলে এখানে আটটির উপর পাওয়ার হবে এখানে এক্স প্লাস ওয়াই লেখা যাবে, আটটি এর উপর পাওয়ার হবে এখানে এক্স প্লাস ওয়াই। এবার নিচে যদি এবার আমরা একটু দেখি, নিচের অংশটা দেখা যাচ্ছে এখানে হবে সি এ, এর উপর পাওয়ার হবে পি, এখানে হবে সিবি, তার উপর পাওয়ার হবে এখানে কিউ। আর আটটি যদি আমরা এখানে নিয়ে থাকি তাহলে আটটির উপর পাওয়ার এখানে কি হবে, এখানে পি প্লাস কিউ হবে, এটা লেখা যায়। এবার একটু খেয়াল করো তো, আমি যতটুকু মার্ক করলাম এই মার্কিং অংশটুকু পরিবর্তে কি লেখা যেতে পারে, কেসি লেখা যাবে না? এই যে উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইড বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল, তাহলে এতটুকু পরিবর্তে লেখা যাচ্ছে কেসি। তাহলে এখানটা আমরা লিখতে পারবো এই কেপি সমান এখানটা লেখা যাবে কি কেসি। আর এখানে আটটি দুই জায়গাতে আছে, উপরে এবং নিচে দুই জায়গায় পাচ্ছি, তাহলে কেসি আটটি, এই পাওয়ার টোটাল পাওয়ার আর এই টোটাল পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে এখানে এক্স প্লাস ওয়াই, এখানে বাদ দিতে হবে এখানে পি প্লাস কিউ। বুঝতে পারলাম কিনা এই লাইনটা? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াইটা কি ছিল, এক্স প্লাস ওয়াইটা ছিল মূল বিক্রিয়া। যদি আমরা লক্ষ্য করি মূল বিক্রিয়াতে খেয়াল করে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াইটা কি উপাদানের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা। আর এখানে পি এবং কিউটা কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এটা দাঁড়াচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এখন যেহেতু মোল সংখ্যা পার্থক্য, তাহলে আমরা কি ডেল এন লিখতে পারি না, ডেল এন লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব কেপি সমান কেসি আর টু দি পাওয়ার এখানে ডেল এন হবে। বাস, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সম্পর্ক কেপি এবং কেসি এর মধ্যে। এই সম্পর্ক দিয়ে আমরা কেপি থেকে কেসি কিংবা কেসি থেকে কেপি তে কনভার্ট করতে পারবো। তাপমাত্রা জানা থাকলে অ্যান্সার করা যাবে। এখানে আমরা সবসময় আর এর মানটা বসাবো 0.082 বসাবো। আর মানটা বসাবো কত, 0.082। তো এতটুকু বোঝা গেল কিনা, বুঝতে পারলাম? এখন ডেল এন এর মানটা কি আমি যা বলে একটু লিখে নাও, ডেল এনটা একটু লিখতে হবে। বই লেখা আছে ডেল এন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এগুলো গ্যাসীয় মোল সংখ্যা না আনলে কাউন্ট করা যাবে না। তো আমরা একটু স্পেসিফিক ভাবে একটু আমরা করবো এখানে গ্যাসের কথাটা আমরা একটু উল্লেখ করে দেবো। একটু লিখে নাও, লিখো ডেল এন ইকুয়াল, লিখো উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা ডেল এন সমান, লিখো উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। ডেল এন সমান উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। তাহলে এই কথা অর্থ হচ্ছে আমাদের এখানে শুধু কি করতে হবে, এখানে আমাদের গ্যাস নিয়ে চিন্তা করতে হবে। গ্যাস বাদে যেগুলো সেগুলো আমরা ধরবো জিরো। ঠিক আছে, এখানে একটা বিষয় খুব মনোযোগ দিয়ে কথা শোনা। আমরা যখন এই যে সম্পর্ক লিখলাম, এই যে এটা ডিভাইড এটা এরকম যখন লিখলাম, তখন গ্যাস না থাকলে ওটা কত ধরতাম 1, আর ডেল এন এর ক্ষেত্রে সেটা ধরতে হবে কত 0। এটা মাথায় রাখতে হবে। তাহলে সমীকরণের সময় লিখবো কত 1, সলিড এবং লিকুইডের ক্ষেত্রে লিখতে হবে 1। আর যখন আমরা হচ্ছে এখানে ডেল এন বের করবো তখন এই ক্ষেত্রে ধরতে হবে 0। শুধু গ্যাস কাউন্ট হবে, গ্যাস বাদে অন্য কোনো কিছু আমরা এখানে কাউন্ট করতে পারবো না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম। এগুলো আসলে প্রমাণ কিছুই প্রয়োজন নাই। আমরা এখন পর্যন্ত তিনটা জিনিস প্রমাণ করলাম, কেপি এর সমীকরণ প্রমাণ করলাম, কেসি এর সমীকরণ প্রমাণ করলাম, সম্পর্ক প্রমাণ করলাম। আসলে প্রমাণ আমাদের কোনো কাজে আসবে না, প্রমাণটা আমাদের দরকার শুধু সূত্রগুলো মনে রাখলে চলবে। এটা শুধু জানার জন্য, জানতে হবে তখন আমাদের, তাই না? আর শুধু আমরা তো সূত্র পড়ে তো আর কাজ করতে পারবো না। এগুলো জানলে সুবিধা হয় কি, আবার যখন আমরা ম্যাথ করবো বা যদি আমাকে রাশিমাল নির্ণয় করতে বলে তখন কিন্তু আবার তোমাকে এইভাবে মোটামুটি লিখতে হবে। এগুলো যদি না জানো তখন ওগুলো লিখতে পারবে না। অনেকে হয়তো বা পরে এগুলো বাদ দিয়ে এটা লিখে দিয়ে রেখে দিচ্ছে, এটা সহজে হয়ে যাচ্ছে। তো এত সহজভাবে চিন্তা করতে আসলে সবকিছু হবে না। আচ্ছা, তাহলে আমরা কাজ করি। তাহলে এখন কয়েকটা বিক্রিয়ার জন্য আমরা এখন একটু কেপি কেসি সমীকরণটা বা সম্পর্ককে আমরা একটু বের করি। আমরা একটা বিক্রিয়া দেখি, দেখো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা গ্যাস ছিল। এখান থেকে সাপোজ এখান থেকে তৈরি করে ফেলছে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড। বের করতে হবে এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি সমীকরণ কতটুকু হয়। সমীকরণ আমরা বের করতে সম্পর্ক
সমীকরণ তো আমরা বের করে শিখে আসছি। আচ্ছা, প্রথমে কিন্তু আগে ডেল এন বের করতে হবে, ডেল্টা এন ছাড়া কিন্তু এটা বের করা যাবে না। ডেল্টা এন বের করতে গিয়ে অনেকেই কিন্তু প্রবলেম ফেস করে। আবার বলতেছে এখানে গ্যাস আছে কিনা এগুলো আমরা কাউন্ট করবো। যেমন একটা গ্যাস কাউন্ট করা যাবে, এটা গ্যাস কাউন্ট করা যাবে, যেগুলো গ্যাস না সেগুলো কাউন্ট করবো, আমরা জিরো ধরবো আর কি। জিরো ধরা কাউন্ট না করে একই জিনিস। তাহলে এখন দেখো এখানে উৎপাদ টোটাল কত মোল, গ্যাসের কত মোল এখানে উৎপাদ, 2 মোল গ্যাসের উৎপাদ, আর এখানে গ্যাসের উৎপাদ 1 মোল। তাহলে আমাদের কাজ হচ্ছে ডেল্টা এনটা কি আসলে উৎপাদে গ্যাসের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসের মোল সংখ্যা। তাহলে কত পাচ্ছি এটা পাবো এখান থেকে আমরা 1 পাবো। এটা যদি 1 পাওয়া যায় তাহলে এখন দেখো এখানে শুধু 1 বসে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখবো আমরা কেপি সমান কেসি আর টি, পাওয়ার 1 দাও, যে কথা না দাও সেই কথা। তাহলে এখানে দাঁড়াচ্ছে কেপি সমান কেসি ইন্টু আর টি হবে এটা। অনেকে একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে কি অনেকে করে কি কেসিটা আগে লিখে দেয়, লিখে কেসি সমান কেপি আর টি। এটা ভুল, মনে রাখতে হবে পিসি পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, যে পার্সোনাল কম্পিউটার, পি আগে সি পরে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না। তাহলে কেপি সমান লেখা যাচ্ছে কেসি আর টি, বুঝতে পারলাম এটা? তাহলে এবার দেখি এটা ট্রাই করি তো। 2 মোল হাইড্রোজেন গ্যাস, এর সঙ্গে পাচ্ছি আমরা 1 মোল অক্সিজেন গ্যাস, এখান থেকে তৈরি করে ফেললো 2 মোল তরল পানি, যেটা এটা তৈরি করলো। তাহলে এবার একটু আমরা একটু খেয়াল করি, দেখো এবার আসলে ডেল্টা এর মান কত হবে বলতো দেখি, ডেল্টা এর মান তোমরা বলো কত হবে? হ্যাঁ, 3 হবে। এখানে উৎপাদে গ্যাসের মোল সংখ্যা কত? অনেকগুলো না? কত বড়? কোন জিরো? প্রিমিয়াম কোয়ালিটি একটা জিরো। তাহলে ওই পাশে জিরো, আর এই পাশে দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন 2 মোল, অক্সিজেন 1 মোল, টোটাল কত পাচ্ছি এখানে? 3 মোল। আর এই পাশে পাচ্ছি কি সরাসরি জিরো। যদি এটা জলীয় বাষ্প নিতাম আমরা, তাহলে কিন্তু আমরা 2 কাউন্ট করতাম। জলীয় বাষ্প নিলে কিন্তু 2 কাউন্ট হতো, মানে গ্যাস অবস্থা থাকলে এটা কাউন্ট হবে। যেহেতু এটা গ্যাস নয়, এটা কাউন্ট করা যাচ্ছে না। তাহলে এখানে আমরা গ্যাস যেহেতু নয়, লিকুইড, সেটা কাউন্ট করতে পারবো না, আমরা এগুলো কাউন্ট করবো। তাহলে দেখা যাচ্ছে এটা 0, এটা 3। তাহলে উৎপাদের গ্যাসের মোল সংখ্যা 0, বিক্রিয় গ্যাসের মোল সংখ্যা 3, তাহলে কত হচ্ছে? -3। তাহলে এটা সমীকরণ কি হবে, সরি সম্পর্কটা কেমন হবে? কেপি সমান কেসি আর টি ইনভার্স 3 হবে। বুঝতে পারলাম কিনা? তো পারা যাবে এখন? আজকে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করলাম, আর আমরা আগাবো না আলোচনা, এখন আমরা কিছু প্র্যাকটিস করবো। নেক্সট ক্লাস আমরা সরাসরি একক থেকে আলোচনা শুরু করবো। আচ্ছা, এককের একটা কথা বলি, হাজার স্যারের বই লেখা আছে কেপি কেসির একক হয় না, ঠিক আছে? এটা না একটা ঝামেলা আছে। হাজার স্যার অনেকগুলো বই রেফারেন্স দিয়ে আছে কেপি কেসির একক হয় না। না, ওনার কথায় একদিক দিয়ে সত্য। কিভাবে? দেখো, দুটাই হচ্ছে তোমার ঘনমাত্রা একক, ঘনমাত্রার অনুপাত। মোল পাল্টা কেটে যাবে। আংশিক চাপের যখন অনুপাত থাকে অ্যাটমসফিয়ার কাটা যাবে, সেই সময় একক থাকে না। কিন্তু প্রচুর পরিমাণে তোমার হচ্ছে অ্যাডমিশন প্রশ্ন আসে, এই বিক্রিয়াটা কেপি এর একক কত, এই বিক্রিয়া কেসির একক কত। আমরা ওগুলো বিতর্কে যাব না, আমরা অ্যাডমিশনের জন্য চিন্তা করবো যে একক আছে, তো আমরা একক শিখবো নেক্সট ক্লাসে। তাহলে আজকে আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম, কেপি সমীকরণ, কেসির সমীকরণ এবং সম্পর্ক। তাহলে এখন আমরা 2-3টা বিক্রিয়ার জন্য একটু প্র্যাকটিস করি। আমরা 3টা জিনিস প্র্যাকটিস করবো, 2টা সমীকরণ আর হচ্ছে আমাদের সম্পর্ক। এই 3টা জিনিস আমরা প্র্যাকটিস করবো। তাহলে পুরো ক্লাসটা বোঝা গেছে তো না? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, চলো। তাহলে এখন আমরা 2-1টা বিক্রিয়া একটু প্র্যাকটিস করি। তাহলে এখন একটু দেখো, একটা বিক্রিয়া দিচ্ছি আমরা, হাইড্রোজেন গ্যাস, এর সঙ্গে নেওয়া হলো 1 মোল আয়োডিন গ্যাস। আচ্ছা, এখান থেকে তৈরি করে ফেললো আমাদের 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। এই বিক্রিয়ার জন্য 3টা ট্রাই করো। এই বিক্রিয়ার জন্য আমরা 3টা জিনিস ট্রাই করবো, সমীকরণ 2টা, আচ্ছা সম্পর্ক। খুব তাড়াতাড়ি করো, সমীকরণ এবং সম্পর্ক বের করতে হবে এখান থেকে।
চটকে বল ডেল এর মান কত আসছে এখান থেকে? 0 আসছে। হ্যাঁ, তাহলে এখন সম্পর্কটা বের করো তো দেখি। হ্যাঁ, রাইট। এখন দেখি এই দিকটা যদি আমরা কেসি এর সমীকরণ বের করি, তাহলে কেসি সমান দাঁড়াচ্ছে এখানে, এটা উৎপাদ, দেখো একটু এদিকে দেখো, এটা উৎপাদ। এটা যদি উৎপাদ হয় তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা এখানে, আর সামনে যেহেতু 2 ছিল এটা মোল সংখ্যা আকারে, মোল সংখ্যাটা পাওয়ার আকারে দিতে হবে। নিচে হবে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা, এখানে হবে আয়োডিনের ঘনমাত্রা। তাহলে এটা গেল হচ্ছে কেসি এর সম্পর্ক, কেসি এর সমীকরণ। এই বিক্রিয়ার জন্য যদি কেপি এর সমীকরণ বের করি তাহলে এটা হবে পি অফ হাইড্রোজেন আয়োডাইড এরপর স্কোয়ার হবে, এখানে হবে পি অফ হাইড্রোজেন ইন্টু পি অফ আয়োডিন। কার কাছে হাতুটা তো দেখি। আচ্ছা, ওকে। এবার সেই ডেল এন একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে উৎপাদ গ্যাসীয় মোল সংখ্যা কত? 2, আর বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা এখানে কত? 1 আর 1 মিলে কত? 2 হয়। তাহলে এটাও 2, এটাও 2, তাহলে কত হবে? এটা 0। 0 যদি হয়, এখন দেখো সম্পর্কটা তাহলে কেমন দাঁড়াচ্ছে। তাহলে কেপি সমান হবে এখানে কেসি আর টু দি পাওয়ার এখানে কত হবে? 0 হবে। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত লেখা যায়? 1 লেখা যায়। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হবে? কেপি আর কেসি এর মান সমান হবে। তাহলে এখান থেকে লেখা যায় কেপি আর কেসি সমান। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, ডেল এর মান যদি কখন 0 হয় কেপি কেসি সমান হয়ে যায়। ডেল্টা এর মান 0 হলে কেপি কেসির মান কি হয়ে যাবে? এখানে সমান হবে। তাহলে এটা পারছি তো সবাই না? আচ্ছা, আরেকটা আমরা প্র্যাকটিস করি নাও, একটা প্র্যাকটিস করা হোক। ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা গ্যাস, এর সঙ্গে ক্লোরিন গ্যাস। ট্রাই করো তো এটা, না দ্রুত এটা ট্রাই করো। ডেলের মান কত আসছে এবার? -1, রাইট? হ্যাঁ, হয়েছে। তাহলে এখন দেখি, তাহলে এই বিক্রিয়া যেটা কেপি এর সমীকরণ, কেপি এর সমীকরণ দাঁড়াচ্ছে এটা হচ্ছে উৎপাদ, ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপাদ। তাহলে এখানে দাঁড়াচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড এখানে ঘনমাত্রা হবে এখানে, আর এটা নিচে হবে ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা, এর সাথে হবে ক্লোরিনের ঘনমাত্রা। এটা হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে কেসি। এই বিক্রিয়া কেপি এর সমীকরণটা দাঁড়াচ্ছে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, যেহেতু কোনো মোল সংখ্যা দানে কিছু হবে না, মোল সংখ্যা না থাকে কিছু হচ্ছে না এখানে, ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইন্টু ক্লোরিনের আংশিক চাপ। এই বিক্রিয়া হচ্ছে কেপি গেল এটা। এই দুটো কার হচ্ছে? হাত দুটো দেখি, সবারই হয়েছে। হ্যাঁ, এখন ডেল এন এর মানে আসে। এখন দেখা যাচ্ছে এই মানটা কত হয়ে গেছে? 1। এই পাশে উৎপাদের টোটাল কত? 2, সরি বিক্রিয়ক হচ্ছে টোটাল 2, উৎপাদ হচ্ছে 1। ডেল এনটা হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা 2, তার মানটা হবে এখানে কত? -1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই কেপি যেটা, সরি হ্যাঁ, কেপি সমান লেখা যাচ্ছে এখানে কেসি আর টি ইনভার্স 1 লেখা যায়। বুঝতে পারলাম যে এটাকে কিন্তু আমরা চেঞ্জ করা যায়। এগুলো কিভাবে চেঞ্জ করা যায় একটু দেখো। অনেক সময় কিন্তু আমরা চাইলে এটাও করতে পারি, যেখানে এটা লেখা যায় যে তোমার কেপি সমান লেখা যাবে এখানে কেসি আর টি ইনভার্স 1 এর অর্থ কি? নিচে 8টি, তাই কিনা? তাহলে এখান থেকে কিন্তু আবার লেখা যাবে কেসি সমান কেপি আর টি, এটা কিন্তু লেখা যায়। অনেক সময় এমসিকিউ তো দেখা যায় চেঞ্জ করে দেয়, তবে চেঞ্জ যদি করে তখন কি হয়, আর চেঞ্জ না করলে কি হয় সেটা একটু আমি একটু খেয়াল করি। আচ্ছা, যদি কেপিটা আগে দেওয়া থাকে, আমরা একটু আগে বললাম যে হচ্ছে পিটা সবসময় আগে থাকে, পার্সোনাল কম্পিউটার পি আগে। যদি কেপিটা আগে থাকে তাহলে ডেল্টার মান যা বের করলাম হুবহু ওই মানটাই থাকবে, ডেল্টার মান যা বের করলাম হুবহু কি হবে? ওই মানটাই থাকবে। আর যদি কখনো কেসি আগে থাকে, মান ওটা, শুধু চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন। তাহলে এখানে যদি 2 থাকতো, এটা হতো -2,
এখানে -2 থাকলে এখানে হবে +2। বুঝতে পারলাম? তাহলে কেপি এর সময় সবসময় কি হবে, ডেল এর মান যা হুবহু উঠে থাকবে, আর কেসি এর ক্ষেত্রে ডেল এর মানটা কি হয়ে যাবে, এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আজকে আমরা মূলত 3টা টপিক নিয়ে আলোচনা করলাম। কেপি কেসি এর মধ্যে সমীকরণ, কেপি কেসি সমীকরণ, এর হচ্ছে আরেকটা হচ্ছে কেপি কেসির মধ্যে সম্পর্ক। নেক্সট ক্লাস আমরা একক নিয়ে আলোচনা করবো, রাশিমালা, এগুলো আমরা আলোচনা করবো। আজকে পর্যন্ত বুঝতে পারছি তো না সব? ঠিক আছে।